ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে 2023-24 যে প্রি-বোর্ড এক্সাম হয়েছে ক্লাস 10-এর, সেই প্রি-বোর্ড এক্সামে সায়েন্সের যে কেমিস্ট্রি পার্ট আছে, সেই কেমিস্ট্রি পেপারের যে কোয়েশ্চনগুলি আছে, প্রত্যেকটি কোয়েশ্চন উত্তর সহযোগে আমি এই ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। এর আগে আমি ফিজিক্স পার্টের সবগুলি কোয়েশ্চনের আনসার সহ আমি ভিডিও দিয়েছি। যারা ওই ভিডিওটা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওটা দেখে নিতে পারবে। তাহলে এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে। তোমরা আমার সাথে থাকো এবং আমার সাথে সাথে তোমরা খাতায় আনসারগুলি লিখে নেবে। দেখো, এটা হচ্ছে যে 2023-24 ক্লাস 10-এর যে প্রি-বোর্ড এক্সাম হয়েছে, সেই প্রি-বোর্ড এক্সামের সায়েন্সের কেমিস্ট্রি পার্টের কোয়েশ্চন পেপার। অর্থাৎ যারা 2024-এ মাধ্যমিক দেবে, তারা যারা এক্সাম দিয়েছো তাদের পেপার। এই পেপারটাকে যদি আমি একটু বড় করে দেখি, এটা হচ্ছে তোমাদের প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্নটা ছিল কেমিস্ট্রির উপর, কলিচুনের রাসায়নিক সংকেত লিখো। আবারও বলছি, কলিচুনের রাসায়নিক সংকেত লিখো। তাহলে এর সঠিক আনসার কি হবে? এর সঠিক আনসার হলো 3 নম্বরটা। এই যে আমি কার্সার দিয়ে দেখাচ্ছি, এটা CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কলিচুনের রাসায়নিক সংকেত। এই যে সি নম্বরটা তোমরা লিখে নাও অথবা দাগিয়ে নিতে পারো। এরপরে আমি চলে যাচ্ছি নিচের কোনটি ধাতু। আবারও বলছি, নিচের কোনটি ধাতু। দেখো, নিচের ধাতু কোনটি? এখানে দেখো আয়রন। তোমরা সবাই জানো আয়রন হচ্ছে ধাতু। তাহলে নিচের কি হবে? আয়রন হচ্ছে ধাতু। এইটা হচ্ছে আর্সেনিক হচ্ছে ধাতু কল্প, আর ব্রোমিন হচ্ছে অধাতু। তাহলে এখানে আয়রন কি? আয়রন হচ্ছে ধাতু। তাহলে আনসার হবে কি? আনসার হবে বি নাম্বারটা। পরের কোয়েশ্চন নাম্বার 3, বিশুদ্ধ জলে পিএইচ এর মান কত? দেখো, বিশুদ্ধ জল হচ্ছে না অ্যাসিডিক না ক্ষারীয়। তাহলে অ্যাসিডিক না ক্ষারীয়, তাহলে পিএইচ স্কেলের কি হবে? পিএইচ স্কেল হচ্ছে 0 থেকে 14 অবধি। ঠিক মাঝামাঝি কত আছে? মাঝামাঝি 7। তাহলে এখানে আনসার হবে কি? বিশুদ্ধ জলের পিএইচ হলো 7। তোমরা যারা 7 লিখেছো তোমাদের হয়েছে। চিপসের প্যাকেটে, পরের কোয়েশ্চন নাম্বার 4, চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে? দেখো, আমরা সবাই জানি যে চিপসের প্যাকেটে থাকে নাইট্রোজেন গ্যাস। লিখে নাও, চিপসের প্যাকেটে থাকে নাইট্রোজেন গ্যাস। এরপরে কোয়েশ্চন, একটি তরল ধাতুর নাম লিখো। তোমরা সবাই জানো তরল ধাতু হচ্ছে কি? তরল ধাতু হচ্ছে পারদ। লিখে নাও, একটি তরল ধাতুর নাম হচ্ছে পারদ। এরপরে কোয়েশ্চন, আধুনিক পর্যায় সারণীতে কয়টি শ্রেণী এবং কয়টি পর্যায় আছে? তোমাদের জানা এটা। আধুনিক পর্যায় সারণীতে কয়টি শ্রেণী এবং কয়টি পর্যায় আসে? 60টি পর্যায় এবং 18টি শ্রেণী আছে। আবারও বলছি, আধুনিক পর্যায় সারণীতে 60টি পর্যায় এবং 18টি শ্রেণী আছে। এরপরে কোয়েশ্চন যাই, কোয়েশ্চন নাম্বার 7। কোয়েশ্চন নাম্বার 7-এ কি বলছে? এগুলি হচ্ছে বড় প্রশ্ন, আমি এগুলির আনসার দিয়েছি। সমগণীয় শ্রেণী কাকে বলে? আবারও বলছি, সমগণীয় শ্রেণী কাকে বলে? দেখো, সমগণীয় শ্রেণী কাকে বলে? আর তার আনসারটা কি হবে? আনসারটা দেখো, এই হচ্ছে একই সাধারণ আণবিক সংকেত বিশিষ্ট। তোমাদের কাছে যদি আনসার না থাকে তোমরা আনসারটা উঠিয়ে নাও। একই আণবিক সংকেত বিশিষ্ট, একই কার্যকরী মূলক যুক্ত এবং পরপর অবস্থিত যে কোনো দুটি যৌগের আণবিক সংকেত বন্ড CH বন্ড পার্থক্য বিশিষ্ট একই ধর্মের ভিন্ন ভিন্ন যৌগের শ্রেণীকে বলা হয় সমগণীয় শ্রেণী। আবারও বলছি, তাহলে দেখো এখানে কি, যেমন অ্যালকোহল, অ্যালকেন CnH2n+2 এগুলি সাফিক্সে হবে n2n+2, এগুলি সাফিক্সে হবে। তাহলে CnH2n+2 একটি সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত। যেমন মিথেন CH4, যেমন ইথেন C2H6, এরপরে প্রোপেন কত? C3H8। দেখো, মিথেন থেকে ইথেনের মধ্যে CH2 পার্থক্য আছে, আবার ইথেন থেকে প্রোপেনের মধ্যে CH2 পার্থক্য আছে। তাহলে এগুলি কি? এগুলি হচ্ছে সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণীভুক্ত
জৈব যৌগ। এরপরে যাই কি, এরপরে যাচ্ছি আমরা 8 নম্বর কোয়েশ্চনে। 8 নম্বর কোয়েশ্চনে কি বলছে, নিচের সমীকরণটি সমতা বিধান করো। তোমাদের জানা কি করে করবে, নিচের সমীকরণটি সমতা বিধান করো। দেখো এই যে সমীকরণটা আছে এটা সমতা বিধান কি করে করবে, দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে NaOH প্লাস H2SO4 Na2SO4 H2O। আমরা একটা কাজ করলাম, প্রথমে এখানে সবচেয়ে বেশি আছে অ। দেখো এখানে অ কত আছে, এখানে অ আছে 4টা, এখানে অ আছে 4টা, হয়ে গেল। এইখানে এইচ অ আছে একটা, এখানে অ আছে, অর্থাৎ দুই দিকে অ কটা হয়ে গেল, 5টা। অর্থাৎ এই যে তীর চিহ্নর ডান দিকে অ আছে 5টা, তীর চিহ্নর বাঁ দিকে অ আছে টোটাল 5টা। এইবার আমরা এনএটাকে যদি আমরা দেখে নেই, যেমন এনএ ডান দিকে এনএ কটা আছে, 2টা, এখানে 2 লেখা আছে, কিন্তু বাঁ দিকে এনএ আছে কটা, বাঁ দিকে এনএ আছে একটা। তাহলে বাঁ দিকে কি করতে হবে, এখানে যদি তুমি একটা 2 লাগিয়ে দাও, ধরো এখানে তুমি 2 লাগিয়েছো, এখানে 2 লাগালে কি হবে, এখানে যদি তুমি 2 লাগাও তাহলে দেখবে এইখানে তোমার হয়ে গেল কত, এখানে হয়ে গেল এনএ 2টা, এখানে হয়ে গেল 2টা। এখানে এনএ 2টা দেওয়ার কারণে অ কয়টা হয়ে গেল, অ হয়ে গেল 2টা, আর এখানে 2টা কয়টা হলো, অ হয়ে গেল তীর চিহ্নের লেফটে 6টা, কিন্তু এদিকে হয়ে গেল 5টা। তাহলে এদিকে যদি আমরা 2 দেই কি হবে, এদিকে যদি আমরা 2 দেই, এদিকে যদি 2 দেই তাহলে অ ডান দিকে 6টা, বাঁ দিকে 6টা হয়ে যাবে। এজ কটা হয়ে গেল, 4টা হয়ে গেল, এখানে এজ 2টা 4টা হয়ে গেল। অর্থাৎ দেখো লেফটে যতটা এইচ আছে রাইটে ততটা এইচ আছে, লেফটে যতটা অ আছে রাইটে ততটা অ আছে, লেফটে যতটা এস আছে রাইটে ততটা এস আছে, লেফটে যতটা এন আছে রাইটে ততটা এন আছে। এবার আমরা চলে যাই ঠিক তার পরেরটাতে, পরের কোয়েশ্চনে কি বলেছে, আধুনিক পর্যায় সূত্রটি লিখো। আধুনিক পর্যায় সূত্রটি লিখো। আধুনিক পর্যায় সূত্র কি, দেখো বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা হচ্ছে আধুনিক। আবারও বলছি, আধুনিক পর্যায় সূত্রে কিন্তু এখানে পারমাণবিক সংখ্যা কথাটা আসে, বাট পুরাতন যে পর্যায় সূত্র আছে, মেন্ডেলিভের যে পর্যায় সূত্র আছে, সেই পর্যায় সূত্রে পারমাণবিক ভর আছে কথাটা, এখানে হলো পারমাণবিক সংখ্যা। তাহলে এটা হলো আনসার। এর পরে কোশ্চেনে চলে যাই, মেন্ডেলিভের শ্রেণীবিন্যাসের সীমাবদ্ধতা কি ছিল। মেন্ডেলিভের শ্রেণীবিন্যাসের সীমাবদ্ধতা ছিল, কি ছিল তার সীমাবদ্ধতা, মেন্ডেলিভের শ্রেণীবিন্যাসের সীমাবদ্ধতা ছিল, মেন্ডেলিভ কি করেছিলেন তার পর্যায় সারণীতে, মেন্ডেলিভ পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান ন্যায়সঙ্গত ছিল না। পর্যায় সারণী কি ছিল, 1 নম্বর পরে হাইড্রোজেনের অবস্থান ন্যায়সঙ্গত ছিল না, সেই জন্য হাইড্রোজেন নিয়ে একটা বিতর্ক আছে, সেই জন্য হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়, হাইড্রোজেন 2টা জায়গাতে বসতে পারে। সুতরাং হাইড্রোজেনের অবস্থান কি ছিল না, ন্যায়সঙ্গত ছিল না, এটা ছিল একটা সীমাবদ্ধতা। পরেরটা কি, পর্যায় সারণিক পারমাণবিক ভরের ক্রমবর্ধমান, পর্যায় সারণীতে পারমাণবিক ভরের ক্রমবর্ধমান ক্রম বজায় রাখা যায়নি। এখানে একটু ভুল আছে, আবারও বলছি, পর্যায় সারণীতে পারমাণবিক ভর বজায় রাখা যায়নি। এখানে একটু ভুল আছে, তোমরা এটা একটু কারেক্ট করে নেবে, এটা প্রিন্টিং মিস্টেক আছে। এখানে এই যে লেখাটা দেখছো এইটা হবে পর্যায় সারণীতে, আবারও বলছি এই জায়গাটা হবে পর্যায় সারণীতে পারমাণবিক ভরের ক্রমবর্ধমান ক্রম বজায় রাখা যায়নি। অর্থাৎ পারমাণবিক ভরের মানে তার যে ক্রমটা বজায় রাখেনি, এটা ছিল একটা সীমাবদ্ধতা। পরেরটা কি ছিল, বিভিন্ন মৌলের আইসোটোপগুলির পারমাণবিক ভর আলাদা হওয়া সত্ত্বেও তাদেরকে একই শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। দেখো বিভিন্ন মৌলের আইসোটোপগুলি ভিন্ন ভিন্ন, তাদের ভর ভিন্ন ভিন্ন, তাহলে তাদের ভিন্ন ভিন্ন শ্রেণীতে স্থান দেওয়া দরকার ছিল, কিন্তু মেন্ডেলিভ কি করেছেন, একটা শ্রেণীতে স্থান দিয়েছেন। সুতরাং এটা তার ত্রুটি বা এটাই হচ্ছে তার সীমাবদ্ধতা। পরের প্রশ্নে চলে যাই এবার, কি অথবা দিয়ে আমরা চলে যাই যে পর্যায় সারণীর কোন শ্রেণীতে নিষ্ক্রিয় মৌলকে রাখা হয়েছে এবং কেন। কি বলেছে, পর্যায় সারণীর কোন শ্রেণীতে
নিষ্ক্রিয় মৌলগুলিকে রাখা হয়েছে এবং কেন? তোমরা জানো যে পর্যায় সারণীর 0 শ্রেণীতে নিষ্ক্রিয় মৌলগুলি রাখা হয়েছে, 6টি মৌলকে রাখা হয়েছে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন। এই 6টি মৌলকে নিষ্ক্রিয় মৌল বলে। এরা গ্যাসীয় এবং এক পরমাণু। আবারও বলছি, এই যে পর্যায় সারণীতে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন, এই 6টি মৌলকে নিষ্ক্রিয় মৌল বলে। এরা গ্যাসীয় এবং এক পরমাণু। এরা রাসায়নিক বিক্রিয়ায় নিষ্ক্রিয় বলিয়া এদের যোজ্যতা শূন্য হয়। সেই জন্য পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলিকে 0 শ্রেণীতে রাখা হয়েছে। তারা বিক্রিয়া করতে পারে না, কারণ তাদের যোজ্যতা শূন্য, সেই জন্য তাদেরকে রাখা হয়েছে 0 শ্রেণীতে। এর পরে কোয়েশ্চনে যাই। পরে কোয়েশ্চন কি, ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য। এই যে আমি কোয়েশ্চনগুলি দিয়েছি, সবগুলি কোয়েশ্চন আমার সাজেশনের ভিডিওতে বলে দিয়েছি যে এগুলি আসবে। তোমরা যারা ভালোভাবে ফলো করেছো, তোমরা তো দেখতে পেয়েছো যে আমার 100% কমন এসছে। গত বছরের মাধ্যমিকের এক্সামে প্রিবোর্ডে এসছে, সুতরাং এইবারও হাফ ইয়ারলিতে এসছে, প্রিবোর্ডেও এসছে। এবার প্রিবোর্ডে তো নিয়মে মানে যে প্রশ্ন আউট হওয়ার পরেও যে কোয়েশ্চন সেট সিতে সাধারণত কম কমন পড়ার কথা, কিন্তু কমন পড়েছে। সুতরাং মাধ্যমিক ফাইনালে কমন 100% পাবে তোমরা। এরপরে কোয়েশ্চনে চলে যাই, কি ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য। দেখো, ধনাত্মক আয়ন উৎপন্ন করে ধাতু, আর অধাতু ঋণাত্মক আয়ন উৎপন্ন করে। ক্ষারীয় অক্সাইড উৎপন্ন করে ধাতু, এদিকে আম্লিক অক্সাইড উৎপন্ন করে। কি একমাত্র ধাতুর সঙ্গে বিক্রিয়া করে, একমাত্র ধাতুর সঙ্গে বিক্রিয়া করে। ধাতু এবং অধাতু উভয়ের সঙ্গে অধাতু বিক্রিয়া করে। লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে H2 উৎপন্ন করে ধাতু। লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড হাইড্রাইড উৎপন্ন করে। আমি কি অ্যাসিড এবং ক্ষার ধর্মের ভিত্তিতে আমি এই যে পার্থক্যটা দেখিয়েছি। আবার তুমি এমনও বলতে পারো ধাতুগুলি শক্ত এবং কঠিন, অধাতুগুলি নরম। ধাতুগুলি চকচক করে, অধাতুগুলি চকচক করে না। ধাতুগুলি তড়িৎ সুপরিবাহী, অধাতুগুলি কুপরিবাহী। তোমরা এইভাবেও পার্থক্যটা লিখতে পারো ধাতু অধাতুর। এর পরের কোয়েশ্চনটা কি আছে, সোডিয়াম ধাতুকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয় কেন। দেখো, সোডিয়াম কি, সোডিয়াম সাধারণত বায়ুতে যে অক্সিজেন আছে এবং বায়ুতে যে জল আছে তার সাথে বিক্রিয়া করে। সুতরাং মুক্ত অবস্থায় সোডিয়ামকে রেখে দিলে সে বিক্রিয়া করবে, বাট যদি কেরোসিনে ডুবিয়ে রাখা হয় সে তো বায়ু এবং অক্সিজেনের সংস্পর্শে থাকে না বা জলের সংস্পর্শে থাকে না, সে বিক্রিয়া করতে পারে না। তাহলে আনসারটা কি হবে, রাসায়নিকভাবে সোডিয়াম অতি সক্রিয় ধাতু। আবার বলছি, সোডিয়াম অতি সক্রিয় ধাতু। সাধারণ উষ্ণতায়, এটা উষ্ণতায় না, এই বানানটা ভুল আছে, এটা উষ্ণতায়। আবারও বলছি, সাধারণ উষ্ণতায় আর্দ্র বায়ুর সংস্পর্শে বায়ুতে উপস্থিত অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পের সঙ্গে এটি বিক্রিয়া করে। যেহেতু সোডিয়াম অতি সক্রিয়, তাই এটি বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, জলের সাথে বিক্রিয়া করে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করে Na2O এবং হাইড্রোজেনের সাথে জলের সাথে বিক্রিয়া করে NaOH এবং কি কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে কি হইতাছে, কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে H2O। প্রথমে সোডিয়াম কি হইতাছে, NaOH, এবার NaOH জল পাইয়া কি হইতাছে Na2O, এবার Na2O জল পেয়ে জলের সাথে বিক্রিয়া করে হইতাছে NaOH, আবার NaOH কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে হচ্ছে Na2CO3 প্লাস H2O। বায়ুর সংস্পর্শ সংঘটিত এই রাসায়নিক বিক্রিয়াগুলিকে বন্ধ করার জন্য সোডিয়ামকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয়। এরপরে কোয়েশ্চনে চলে যাই। এরপরে কোয়েশ্চনে মরিচা কি। দেখো, মরিচা তোমাদের জানা, লোহার তৈরি বস্তুকে যদি তুমি বাইরে ফেলে রেখে দাও অনেক দিন, তাহলে সেটা বায়ুর সংস্পর্শে অর্থাৎ বায়ুতে অক্সিজেন এবং জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে লোহার উপর একটা কি বাদামি রঙের আস্তরণ পড়ে। সেই বাদামি রঙের আস্তরণটাকে বলা হয় ফেরিক অক্সাইডের আস্তরণ বা মরিচা। লোহার তৈরি জিনিসপত্র কিছুদিন বাইরে রেখে দিলে এর উপর লালচে বাদামি রঙের একটি আস্তরণ পড়ে, একে মরিচা বলে। লোহার সঙ্গে বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের বিক্রিয়ায় এটি তৈরি হয়। ব্যাপারটা ক্লিয়ার। মরিচা কি। এর পরের কোয়েশ্চন হচ্ছে আয়নীয় যৌগের দুটি ধর্ম লিখো বা বৈশিষ্ট্য লিখো। দেখো, আয়নীয় যৌগের দুটি ধর্ম বা বৈশিষ্ট্য হলো আয়নীয় যৌগ সমূহ ধাতু এবং অধাতুর সমন্বয়ে গঠিত। আবার বলছি, আয়নীয় যে যৌগগুলি আছে সেগুলি ধাতু এবং অধাতু উভয়ের সমন্বয়ে গঠিত। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। যেগুলি আয়নীয় যৌগ তাদের গলনাঙ্ক বেশি হয়, স্ফুটনাঙ্ক বেশি হয়। এরপরে কি আছে,
জলীয় দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত হয়। আয়নীয় যৌগ যেটি আছে সেটি জলের মধ্যে গেলে পরে সেটি বিভক্ত হয়ে একটা ক্যাটায়ন হয়, একটা অ্যানায়ন হয়। এর পরে কোয়েশ্চন কি আছে? পরে কোয়েশ্চন অর্থাৎ 11 নম্বরের এ, কার্বনের কোন বিশেষ ধর্মের জন্য আমরা আমাদের চারপাশে বিশাল সংখ্যক কার্বন গঠিত যৌগ পাই? কার্বনের কোন ধর্মের জন্য আমরা অনেক বেশি সংখ্যক কার্বন গঠিত যৌগ দেখতে পাই? কি একটা হচ্ছে কেটিনেশন ধর্ম, আর একটা হলো টেট্রাভ্যালেন্সি। আবারও বলছি, কার্বনের চতুর্যুজ্যতা, কার্বনের যোজ্যতা কত? 4টা। কার্বনের চতুর্যুজ্যতা বা টেট্রাভ্যালেন্সি মিন্স চতুর্যুজ্যতা এবং কেটিনেশন ধর্মের জন্য আমরা আমাদের চারপাশে বিশাল সংখ্যক কার্বন গঠিত যৌগ পাই। একমাত্র কার্বনই আছে যার যোজ্যতা 4 এবং তার মধ্যে যেহেতু কেটিনেশন ধর্ম দেখা দেয় সেই জন্য অনেক বেশি সংখ্যক কার্বন গঠিত যৌগ আমাদের চারপাশে আমরা দেখতে পাই। পরে কোয়েশ্চন কি? পরে কোয়েশ্চন হচ্ছে বেনজিনের গঠন সংকেত লিখো। বেনজিনের গঠন সংকেত কি? এই হচ্ছে বেনজিনের গঠন। দেখো, এই যে কোয়েশ্চন পেপারটা আছে এইটাতে কোনো যে ইউপ্যাক আইইউপিএসিতে নাম আসেনি, অর্থাৎ কোনো সংকেত দেয়নি, দিয়ে বলেনি যে ইউপ্যাক নাম লিখো। হয়তো যে সেট এ এবং সেট বি আছে যেগুলি আউট হয়েছে সেই পেপারে হয়তো এসেছিল। যদি মানে সেট এ সেট বির আমি সমাধান দেই তখন তোমরা দেখতে পাবে কি কি প্রশ্ন ছিল এই চ্যাপ্টার থেকে। এরপরের যে প্রশ্ন আছে অথবা দিয়া সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যৌগ কি? দেখো, সম্পৃক্ত তো তোমরা জানো, কার্বনের প্রত্যেকটি পরমাণু যদি পরস্পরের সাথে এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে সম্পৃক্ত যৌগ। কি দিছে? কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যে যৌগে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে শুধুমাত্র সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন বলে। যারা সম্পৃক্ত হাইড্রোকার্বন তারা হলো অ্যালকেন, যেমন ইথেন, বিউটেন। আবার বলছি, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যে জৈব যৌগ কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে শুধুমাত্র একযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদের কি বলে? তাদের বলে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। তুলে নাও, যদি আনসার না থাকে তুলে নাও অথবা স্ক্রিনশট মেরে নিতে পারো। আর যারা একযোজী বন্ধন দ্বারা যুক্ত, দ্বিযোজী বন্ধন দ্বারা যুক্ত, ত্রিযোজী বন্ধন দ্বারা যুক্ত, সব ধরনের বন্ধন থাকে, একযোজী সাথে দ্বিযোজী আছে, একযোজী সাথে ত্রিযোজী আছে, অথবা একযোজী দ্বিযোজী ত্রিযোজী সব ধরনের বন্ধন আছে, তারা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। কি বললাম? যেসব হাইড্রোকার্বন যৌগের অণুতে কমপক্ষে দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত জৈব যৌগ বলে, যেমন ইথিলিন এবং এসিটিলিন। পরের পিএইচ স্কেল কি? পিএইচ স্কেল কি? পিএইচ স্কেল হলো আবারও বলছি, পিএইচ স্কেল কি? আমি প্রথমে বলে নিচ্ছি 2 নম্বর প্রশ্নের আনসারটা। 2 নম্বর প্রশ্নের আনসারটা কি ছিল? এখানে প্রথমে আসবে সমযোজী যৌগ কাকে বলে। পিএইচ স্কেলটা পরে আসে। সমযোজী যৌগ হলো দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সঙ্গে এক বা একাধিক ইলেকট্রন জোড়। আবারও বলছি, দুইটা বা তিনটা যৌগ পরস্পরের সঙ্গে এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন করে সমভাবে ব্যবহারের মাধ্যমে যে যৌগ গঠন করে তাদেরকে বলা হয় সমযোজী যৌগ। তারা কি করে? দুইটা পরমাণু পরস্পরের মধ্যে ইলেকট্রন জোড় ব্যবহার করে বা গঠন করে, সমভাবে ব্যবহার করে, দুটা পরমাণু ব্যবহার করে, সেই সব যৌগকে বলা হয় সমযোজী যৌগ। যেমন CH4, C2H4, C2H2, H2S, CO2 হলো সমযোজী যৌগ। পরে কোয়েশ্চন কি? পিএইচ স্কেল কি? দেখো, যে স্কেল ব্যবস্থায়, আবার বলছি, যে স্কেল ব্যবস্থার মাধ্যমে কোন দ্রবণ, আবার বলছি, যে স্কেল ব্যবস্থার মাধ্যমে কোন দ্রবণ, এখানে আমি একটা আকার দিয়েছি, এখানে আকার হবে না, যে স্কেল ব্যবস্থার মাধ্যমে কোন দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারীয় বা প্রশম কিনা তা পরিমাপ করা হয় তাকে পিএইচ স্কেল বলে। অর্থাৎ পিএইচ স্কেল হচ্ছে এমন একটা স্কেল যে স্কেলের মাধ্যমে বোঝা যায় দ্রবণটা আম্লিক না ক্ষারীয় না প্রশম, না কতটুকু প্রশম বা কতটুকু ক্ষারীয় বোঝা যায়।
সেই স্কেলকে বলা হয় পি স্কেল। এই পি স্কেলের মানটা হচ্ছে 0 থেকে 14, অর্থাৎ 0 থেকে 14-এর মধ্যে পি স্কেলের মানটা ধরা হয়। পরের কোয়েশ্চন, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম এবং ব্যবহার লিখো। দেখো, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। আবার বলছি, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট CaSO4 হাফ H2O। প্লাস্টার অফ প্যারিসের ব্যবহার কি? সাজ এবং মূর্তির জন্য, কাস্ট এবং প্যাটার্ন তৈরিতে ব্যবহৃত হয়। মূর্তি যে বানায় তার যে খাজ, যেটাকে বলা হয় সাজ, তৈরিতে প্লাস্টার অফ প্যারিস ব্যবহৃত হয়। এরপরে কি? অলংকারিক ডালাই এবং অলংকারিক উপকরণ তৈরিতে সিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়। ফায়ার প্রুফিং উপাদান হিসাবে এবং চক তৈরির জন্য প্লাস্টার অফ প্যারিস ব্যবহৃত হয়। সাধারণত ভাঙ্গা হাড় জোড়া দেওয়ার জন্য সেও প্লাস্টার অফ প্যারিস ব্যবহৃত হয়। এরপরের কোয়েশ্চেন কি বলছে? অ্যাসিড এবং ক্ষারের মধ্যে পার্থক্য লিখো। দেখো, অ্যাসিড কি? অ্যাসিডের জলীয় দ্রবণ বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে, আর ক্ষারের জলীয় দ্রবণ বিয়োজিত হয়ে OH- আয়ন উৎপন্ন করে। ব্যাপারটা ক্লিয়ার? আবার বলছি, অ্যাসিডের জলীয় দ্রবণ বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে, ক্ষারের জলীয় দ্রবণ বিয়োজিত হয়ে OH- আয়ন উৎপন্ন করে। অ্যাসিড পিচ্ছিলতা ধর্ম না থাকলেও ইহা স্বাদের টক। অ্যাসিড কি? পিচ্ছিল না, কিন্তু স্বাদের টক। ক্ষারের জলীয় দ্রবণ পিচ্ছিল এবং ইহা স্বাদে কষা, কষ্টি কষ্টি লাগবে। অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে, ক্ষারের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে। এখানে 2 মার্ক দিয়েছে, আমি 2টা পয়েন্ট দাও, 2টা পয়েন্ট দিলে হয়ে যাবে। আমি 3টা দিয়েছি, তোমরাও 3টা দিতে পারো। পরে কোয়েশ্চেন কি? অ্যাসিডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? দেখো, অ্যাসিডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? অ্যাসিডের জলীয় দ্রবণ বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে। দেখো, তড়িৎ পরিবহন করতে গেলে সেখানে আয়ন লাগবে, আর আয়ন করতে গেলে সেটা কি? বিয়োজিত হতে হবে। আর যেহেতু অ্যাসিডের জলীয় দ্রবণ বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে, সেহেতু এই আয়নগুলি তড়িদায়িত, এবং যেহেতু এই আয়নগুলি কি তড়িদায়িত কণা, তাই এরা দ্রবণে তড়িৎ পরিবহন করে, অর্থাৎ অ্যাসিডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। যেমন HCl, এটা জলের সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি বলে? H3+ আয়ন, আর এটা OH- আয়ন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে নাও।